বাংলাদেশের বর্তমানে যে দল ক্ষমতায় রয়েছে সে দল একে একে বিশ্ববিদ্যালয়ের ভিসি যারা যোগ্যতা সম্পন্ন ভিসি ছিলেন সুন্দরভাবে বিশ্ববিদ্যালয় চালিয়েছেন তাদেরকে সরিয়ে সেখানে ধান লাগানো ভিসি নানা রকম মিটিং মিছিল করাই তার যোগ্যতা এই ধরনের ভিসিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আমরা দেখলাম যে এই নিয়োগের বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীরাও আওয়াজ তুলেছে। আপনারা দেখবেন যে গত দুদিন আগের ঘটনা ডুয়েটে একই ঘটনা ঘটেছে যে সকল শিক্ষার্থীরা শিক্ষকরা মিলে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে এবং আমরা দেখলাম সেখানে নির্মমভাবে হামলা চালানো হয়েছে বলে আমরা দেখেছি। তো আমরা আসলে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এই শিক্ষা ব্যবস্থায় তো সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থা তো আমাদের জাতির মৌলিক কোনো রিফ্লেকশন আমরা এখানে অনেক ক্ষেত্রে দেখি না, কারণ আমরা জানি যে এটা হচ্ছে এক্সটেনশন। ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিল তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে বাংলা ভাষাভাষীদের মধ্যে তারা তাদের দোভাষী তৈরি করবে। আমরা দেখলাম যে বাংলাদেশে 47 হয়েছে, নতুন দেশ পাইছিলাম, 71-এ নতুন দেশ পেয়েছি, কিন্তু এরপরও আমরা দেখতে পাচ্ছি যে অতীতের যেই ব্রিটিশরা যেই শিক্ষা ব্যবস্থা রেখে গিয়েছিল ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, এটাই জোড়াতালি দিয়ে এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এই জায়গা থেকে আমরা মূলত যেটা চাই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন দরকার। আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা যদি বলি যে দুইটা উদ্দেশ্য জাতি হিসাবে আমরা চাই, এক নম্বর হচ্ছে যে একটা নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করা। যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দুর্নীতিতে বারবার সামনের দিকে দেশগুলোর মধ্যেই থাকে। এখানকার রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত, এখানকার আমলারা দুর্নীতিগ্রস্ত, এখানকার ব্যবসায়ীরা সবাই দুর্নীতিগ্রস্ত। তো আমরা দেখলাম যে নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করতে আমাদের এই শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। আরেকটা বড় ব্যর্থতা যে শিক্ষা ব্যবস্থা স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করতে ব্যর্থ হয়েছে। আমরা দেখি যে দিনের পরে দিন শুধু আমাদের বেকারত্বের সংখ্যা বেড়েই যাচ্ছে বারবার, এবং যে শিক্ষা ব্যবস্থা দেওয়া হয় এই শিক্ষা ব্যবস্থায় মৌলিক কোনো গবেষণা নাই যে আমাদের মার্কেটে কোন চাহিদা আছে সেই আলোকে। আমি যে একটা ডিপার্টমেন্ট খুলেছি একটা বিশ্ববিদ্যালয়ে, সে কি মার্কেটের আলোকে আমার ম্যান পাওয়ার প্রডিউস করতে পারতেছে? আমরা তো দেখছি এখানে ব্যর্থ হচ্ছে। আমরা বলি যে আমাদের চাকরি বাকরির অভাব, তরুণরা চাকরি পাচ্ছে না, কিন্তু পক্ষান্তরে আমরা এটাও দেখতেছি ভারতের মতো একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের জনগণ পৃথিবীর বিভিন্ন দেশে তারা ছড়ায় ছিটায় আছে। আপনারা একটু অস্ট্রেলিয়ায় দেখবেন, যখন ভারত আর অস্ট্রেলিয়ার খেলা হয় তখন ভারতের সাপোর্টার অস্ট্রেলিয়ার সাপোর্টার যে বেশি থাকে সেখানে। এরপর আমরা দেখতে পাই যে বাংলাদেশ হলো এমন একটা দেশ, রেমিটেন্স আয়ের দিক দিয়ে বাংলাদেশ ভারতের 3-4টা দেশের মধ্যে একটা সবসময় থাকে, যে ভারত বাংলাদেশ থেকে রেমিটেন্স আয় করে প্রচুর পরিমাণে। সে জায়গায় আমরা আসলে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা কোয়ালিফাইড হিসেবে তৈরি করতে ব্যর্থ হচ্ছি। আমরা এটাও দেখছি যে আমাদের যে এখানে উন্নয়ন বাজেটের কথা বলা হয়েছে, কিন্তু এটাও আমরা দেখতে পাই যে বারবার এটা বেড়ে যাচ্ছে এবং এটা হচ্ছে দুর্নীতির একটা বড় অংশ। আপনারা একটু শিক্ষায় দেখেন যে আমাদের যে শিক্ষায় ব্যয় করা হয়, শিক্ষা ব্যয়ের একটা বড় অংশ হচ্ছে অবকাঠামো নির্মাণ। অবকাঠামো লাগবে আমাদের, কিন্তু বড় ব্যয়টা সেখানে হয় আমাদের শিক্ষার কোয়ালিটি এনশিওর করার জন্য। আমাদের শিক্ষকদের বেতন এশিয়া মহাদেশের সবচেয়ে কম হচ্ছে বাংলাদেশের শিক্ষকদের বেতন। আপনারা একটু তাকায় দেখেন, বাংলাদেশে প্রাইমারি স্কুলের যা বেতন, ভারতে একই শিক্ষক তার বেতন হচ্ছে ডাবল। তো এভাবে করে আমরা দেখি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সরকার বারবার ব্যর্থ হয়েছে। আমরা বারবার বলে এসেছি বাংলাদেশ ডেমোগ্রাফিক ডেভিডেন্টের মধ্যে আছে, এখানে তরুণ সংখ্যা অনেক বেশি। এই তরুণদেরকে যদি আমরা ঠিকঠাক মতো গড়ে তুলতে পারি, বাংলাদেশকে আর পেছনের দিকে তাকাইতে হবে না। আমরা যে কয়েকটা দেশকে দেখেছি যে উন্নতির শিখরে আরোহণ করেছে, তারা মালয়েশিয়ার কথা বলি, ভিয়েতনাম তাইওয়ানের কথা বলি, অথবা দক্ষিণ কোরিয়ার কথা বলি, সবাই দেখবেন যে এই ডেমোগ্রাফিক ডেভিডেন্টটাকে কাজে লাগিয়েছে। কিন্তু আমরা এটা তো দেখছি যে আমাদের সরকার বারবার ব্যর্থ হয়েছে। আমরা এটা আজকের এই সেমিনার থেকে আমরা দাবি জানাতে চাই। আমরা দেখেছি যে বিগত যে সরকার ছিল, এই সরকার ফ্যাসিস্ট যে সরকার ছিল, এই সরকার 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। তরুণরা এই সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করেছে, সেই সরকারকে। এজন্য আমরা বলতে চাই যে এই যে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, সেটা ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং সেই 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশের তরুণদেরকে ট্রেনিংয়ের জন্য ব্যয় করতে হবে। এটা আমরা দাবি জানাচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের
তরুণরা কোয়ালিফাইড। আপনি একটু দেখবেন যে তরুণরা সাংবাদিকতা করতেছে তারাও নানা ধরনের যোগ্যতা সম্পন্ন। যে তরুণটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতেছে, বাংলাদেশ থেকে বাইরে গিয়ে তারা পিএইচডি ডিগ্রি অর্জন করতেছে, সেখানে যায় সবচেয়ে ভালো রেজাল্ট করতেছে, কিন্তু বাংলাদেশে আমরা আসলে সেই পরিবেশটা দিতে ব্যর্থ হয়েছি। তো এই জন্য আমাদের প্রত্যাশা হলো যে একটা বাজেট হবে, এই বাজেটটা যাতে চিন্তা চেতনা করে এটা যাতে ভালোভাবে গবেষণা করা হয় যে কোন কোন সেক্টরের মানুষ দরকার, কোন কোন জায়গায় আমরা তরুণদেরকে ট্রেনিং দিব, কিভাবে তাদেরকে ইফেক্টিভ কাজে লাগাবো। আমাদের বেকারদের নিয়ে, এই যে বাংলাদেশের এত প্রায় অসংখ্য বেকার রয়েছে, এই বেকারদের নিয়ে সরকারের বাজেটের মধ্যে আমরা চাই যে বাজেটেও এটা একটা বিশেষ খাত হিসেবে গণ্য হবে। কারণ এত বিশাল এক প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা কাজ করতে চায়, যারা কাজ করার জন্য আগ্রহী, তাদের কোন কোন জায়গাগুলোতে যাওয়ার সুযোগ আছে। স্পেশালি আমরা জানি যে বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা বিদেশের বিভিন্ন দেশে থাকে, তাদেরকেও ট্রেনিং দেওয়ার জন্য স্পেশাল ব্যবস্থা সরকারের পক্ষ থেকে রাখা উচিত। যেই মানুষটা সামান্য একটা ছোট কাজ করার জন্য গিয়েছে, তাকে যদি আমি একটু ওয়েবসাইট চালানো শেখাই, কম্পিউটারে টুকটাক কিছু স্কিল শিখাই দিতে পারি, এই জাতীয় ব্যাপারগুলো আমরা মনে করি যে আমার বাজেটে অন্তর্ভুক্ত, আমাদের বিস্তারিত পরিকল্পনার মধ্যে থাকা দরকার। শুধুমাত্র ফর্মাল এডুকেশন না, ইনফর্মাল এডুকেশন, উপানুষ্ঠানিক যে শিক্ষা ব্যবস্থা আছে, সবগুলো জায়গায় সরকারকে গুরুত্ব দিতে হবে। আমরা জানি যে টেকনোলজি অনেক দূর আগায় গিয়ে